ইসমাইলের ডাকে সাবিনা চলে যায়। ইসমাইল বলে, মেহমান আসছে, খাবার রেডি না করে সময় নষ্ট করছো কেন? সাবিনা নূপুরকে বলে, আয়ো তো মা, তাড়াতাড়ি আমাকে হেল্প করো। লাবিবা গাল ফুলিয়ে বসে। একে তো ওগি দেখতে পারছি না, তার উপর ডফিনের সামনে একা রেখে আম্মুনি নূপুকে নিয়ে চলে গেল। খুব রাগ হচ্ছে এখন আম্মুনির উপর। কেউ ভালোবাসে না। তানভীর লাবিবার সামনে এসে দাঁড়াল। কিছুক্ষণ গাল ফুলানো দুষ্টু পুতুলকে দেখে নিল। বিছানার উপর থেকে দুটো টেডি বিয়ার সরিয়ে বসল। ফোনটা সামনে রেখে বলল, তোমার ফোন ফেলে চলে এসছিলে, নাও। লাবিবা খুশি হয়ে মাই বেবি বলে নিতে গিয়ে থেমে যায়। ফুলা মুখে তানভীরের দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নেয়। তানভীর লাবিবার দিকে হেলে লাল লাল ফুলো গালগুলোর দিকে তাকিয়ে থাকে। ছোট ছোট চুলগুলো গালের উপর ছেয়ে আছে, যা আরও আকর্ষণীয় করে তুলেছে। ঠোঁটের নিচে তিলটা আরও সুন্দর। তানভীর গালে আঙুলে ঠুস দিতেই লাবিবার ফুলানো বেলুন গাল পাংচার হয়ে মুখ হা হয়ে যায়। যা দেখে তানভীর মুচকি হেসে বলে, টমেটো কত করে কিলো গো? হুস হুস, টমেটো মানুষ খায় না কি? ইয়াক, না তো হিউম্যান খায়। লাল লাল টমেটো দেখে আমার তো খুব খেতে লোভ হচ্ছে। বেচবে নাকি? আমাদের বাগানে তো টমেটো নেই। কোথায় দেখলেন? তোমার বাগানেরটা চেয়েছি। লাবিবা অবাক হয়ে তাকিয়ে চোখ পিট পিট করে। তানভীরের বাঁকা ঠোঁটে দুষ্টুমি ভরা হাসি ফুটে ওঠে, যার আদি অন্ত বোকা পুতুলের কিছুতেই গম্য হয়ে ওঠে না। তানভীর প্যাকেটটা লাবিবার সামনে রেখে বলে, এগুলো সব তোমার। এতে কি আছে? দেখো। আমি ধরব না যদি হাতে ব্যথা পাই। তানভীর প্যাকেট খুলে অনেকগুলো চকলেট আর দুটো হরলিক্সের বোয়াম আর কয়েকটা চিপস বের করল। ফ্রুটসগুলো নূপুর নিয়ে গেছে। লাবিবা মিষ্টি হাসি দিয়ে তানভীরের দিকে তাকিয়ে আবার গাল ফুলাল। তানভীর চকলেটগুলো লাবিবার কোলে দিয়ে বলল, সরি, একসেপ্ট করুন রানী এলিজাবেথ। আপনার প্রজা আপনার দ্বারপ্রান্তে ক্ষমার হাত তুলে দাঁড়িয়েছে। লাবিবা মুখ স্বাভাবিক করে বলে, মেরেছে আবার আদর করতে এসেছে। চকলেট ঘোষ দিতে এসেছে। তানভীর, সরি। আর মারব না। তবে পড়া না পেলে ব্যথা দিব। আমি তো আর পড়তেই যাব না। ডেইলি চকলেটগুলো তাহলে নূপুর একাই খাবে। লাবিবা কেঁদে ফেলল। তানভীর তো অবাক। কোনো কারণ ছাড়াই একটা মানুষ কিভাবে কাঁদে? লাবিবা, আমি আর পড়তে যাব না। চকলেটের লোভ দেখিয়ে লাভ নেই। আমার তো হাত নষ্ট হয়ে গেছে, আমি খাবো কিভাবে? হরলিক্সগুলো চাটব কিভাবে? তানভীর আরও অবাক। চকলেট বের করে লাবিবার মুখের সামনে ধরে। লাবিবা কামড় বসায়। একটু খেয়ে বলে, ইয়ামি। তানভীর চোখ কুচকে বলে, বা এনি চান্স তুমি কি হরলিক্স চেটে চেটে খাও? হ্যাঁ তো, চেটে চেটেই তো খায়। আম্মুনি বোঝে না। এক গাদা দুধের ভিতর এক চিমটি হরলিক্স দিয়ে বলে খাইতে। ওইভাবে কি মানুষ খায়? এর জন্যই বলি, আম্মুনিকা হরলিক্স খাওয়াকা বাচ্চিকা এমন খোলা মাথা কিভাবে? বেকুব একটা গর্দব। আম্মুনি, চুপ থাক। হাত তেমন কিছুই হয়নি। ঠিক হয়ে যাবে। দেখি। না। তানভীর ধরতে নিলেই লাবিবা দাঁড়িয়ে খাটের উপর লাফ দিয়ে এই মাথা থেকে ওই মাথা দৌড়াদৌড়ি শুরু করে। তানভীর কৌশলে ধরে, নিজের সাথে চেপে ধরে। এক হাতে ব্যান্ডেজ খুলতে থাকে। প্যাচ কম দেওয়ার জন্য সহজেই খুলতে পারে। লাবিবা অন্যদিকে ফিরে না না বলে চিল্লাতে থাকে। দুটো হাতের ব্যান্ডেজ খুলে হাত দুটো ভালো করে দেখে।
এখনো লাল হয়ে আছে দেখে তানভীরের খুব খারাপ লাগছে। এমনটা সে কখনোই করতে চায়নি। দেখতে দেখতে হাতে ঠোঁট লাগায়। ভেজা স্পর্শে হাতের দিক তাকায় লাবিবা। কোমল নরম হাত দুটোর দাগগুলোর উপরে তানভীর মধু ছোঁয়ায় অসংখ্য চুমু এঁকে দেয়। তারপর পকেট থেকে ছোট্ট একটা মলম বের করে পুরো হাতে লাগিয়ে দেয়। আবার মলম পকেটে ঢুকিয়ে রেখে দিয়ে লাবিবার দিকে তাকিয়ে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। পলকের উপর পলক ফেলছে। তানভীর গাল দুটো টেনে দিয়ে বলে, ইউ নো হোয়াট, আদরের মানুষদের থেকে আদর দিয়েই কিছু আদায় করতে হয়। আর সফট মানুষদের সাথে অলওয়েজ সফটলি বিহেভিয়ার করতে হয়। আর যারা ভালোবাসার মতো তাদের অনেকগুলা ভালোবাসতে হয়। বুঝলে? লাবিবা হা করে মাথা ঝাঁকায়। বোঝায় সব বুঝেছে, কিন্তু আসলে কিছুই বুঝেনি সে। না বুঝেই মাথা ঝাঁকানো তার একটা স্বভাবের মধ্যে পড়ে, যা তানভীরের অজানা। তানভীর, তাড়াতাড়ি সুস্থ হও। আঙুলে ধরিয়ে ধরিয়ে সব পড়া শিখিয়ে দিব। জেএসসিতে গোল্ডেন চাই। নূপুর এসে বলে, স্যার চলুন জানু, চল লাঞ্চ করবি। ইসমাইল ও আসে। ইসমাইল তানভীরকে নিয়ে চলে যায়। ডাইনিংয়ে বসতেই লাবিবা চেঁচিয়ে উঠে, স্যার জীবাণু দিয়ে হাত ধুয়ে আসুন আগে। ব্যাকটেরিয়াগুলো গোল্লাছুট খেলতেছে। আসুন আসুন। তানভীর লাবিবার সাথে বেসিনে যায়। লাবিবা হ্যান্ড ওয়াশ দেখিয়ে বলে, স্যার হাত ধুন জীবাণু দিয়ে। তানভীর, এইটা হ্যান্ডওয়াশ, দুষ্টু পুতুল, জীবাণু নয়। ওই তো পাশাপাশি বাড়ি ওদের। এ কি হল? তানভীর এসে বসলে ইসমাইল, বেলাল, লাবিবা, নূপুর ও বসে। সাবিনা সবার প্লেটে খাবার দেয়। তারপর লাবিবাকে তুলে খাওয়াতে থাকে। লাবিবা নূপুরের পায়ে পা দিয়ে ইশারা করে। নূপুর টমেটোর সালাদের প্লেট নিয়ে তানভীরের প্লেটে ঢেলে দেয়। তানভীর সহ সবাই অবাক এমন কাজে। শুধু লাবিবা মিটি মিটি হাসছে। নূপুর ও অবাক, লাবিবা কেন বলল টমেটো দিতে দেওয়ার পর তার চিন্তার ঝুলি খুলেছে। ইসমাইল, নূপুর এটা কি করলে? লাবিবা, আব্বু স্যার আসছে থেকেই বলছে আমি টমেটো খাবো। তাই স্যারের ফেভারিট টমেটো দিলাম। স্যার আপনি খান। তানভীর মনে মনে। লাবিবা। সাবিনা লাবিবাকে ধমক দিয়ে প্লেট সরিয়ে আবার নতুন প্লেটে পোলাও দেয়। খাওয়া শেষে তানভীর চলে আসে। নূপুর সেখানেই থাকে লাবিবার সাথে। বাসায় আসতেই সোহানা বলে, কোথায় ছিলি এতক্ষণ তুই? ফোন ধরছিস না। রাজীব সেই কখন এসে বসে আছে। তানভীর উপরে চলে আসে। রাজীব শুয়েছিল। তানভীর পাশে এসে বসতেই রাজীব উঠে বসে। তানভীর, কখন এসেছিস? ফ্রেশ হয়েছিস? লাঞ্চ করেছিস? আসছিস বললেই তো আমি আর বাইরে যেতাম না। রাজীব, সবই করেছি। ফোনে চার্জ ছিল না। এখন চল। কোথায়? আখির বাসায়। গিয়ে কি করবি? তোর পরিচয় যাব। আখির সাথে বোঝাপড়া আছে। ওর আব্বু জানলে গন্ডগোল হয়ে যাবে। গন্ডগোল করতেই তো এলাম। মানে? রাজীব বাঁকা হাসি দেয়। তুই কি বিয়ে করবি আখিকে? অনেক ভেবে দেখলাম আখিকে ছাড়া আমার পক্ষে কিছু সম্ভব নয়। এই বয়সে উড়বেই। পাখা দুটো ছেটে দিলেই উড়া শেষ। নিজের কাছে রাখব। ওর বাবা মা রাজি হবে আমি সিউর। প্রবলেম একটাই, মমো ডেড মেনে নিবে তো? আরে ব্যাপার না, পুত্রবধূর মুখ দেখলেই সব ওকে।
রাজীব তানভীর দুজনেই হেসে ফেলে। হাসি থামিয়ে রাজীব বলে, সত্যি বলছি দোস্ত, মারাত্মক সুন্দরী, আমার ওকে লাগবেই। তানভীর, রেডি হ, বের হই। নূপুরের বাসায় আসতেই আখি দরজা খুলে দেয়। নূপুরকে সাথে নিয়ে এসেছে তানভীর লাবিবার বাসা থেকে। তানভীরকে দেখে আখি অবাক ও হয়, আবার লজ্জাও পায়। দৌড়ে ভিতরে গিয়ে আনিসকে বলে, আব্বু, এমপির ছেলে তানভীর এসেছে। আনিস সাথে সাথে নূপুরের মা রেনুকে ডাক দেয়। এগিয়ে এসে রিসিভ করে এদের, বসতে বলে কিচেনে চলে যায়। রেনুও এসে ভালো মন্দ জিজ্ঞাসা করে। আখি তখনই রুমে চলে এসেছিল। ওড়নাটা ঠিক করে এলোমেলো হয়ে থাকা চুলগুলো আছড়ে ঠোঁটে হালকা গোলাপি লিপলজ দিয়ে পারফেক্ট বলে ড্রয়িং রুমে আসে। তানভীরের পাশে রাজীবকে দেখে দু পা পিছিয়ে যায়। ভয় মুখ শুকিয়ে যায়, হাত পা কাঁপতে থাকে। বারবার মাথায় একটা কথাই আসতে থাকে, তানভীর সব বলে দিয়েছে রাজীবকে, তাই হয়তো রাজীব চলে এসেছে। এখন যদি আব্বুকে সব বলে দেয় তাহলে আমার কি হবে? আব্বু কিছুতেই আমাকে আস্ত রাখবে না। রাজীব এক পলকে আখিকে দেখে যাচ্ছে। ভীতু চেহারায় পা কাঁপায়, যতটুকু ডাউট ছিল সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। আনিস আখিকে দেখে পরিচয় করিয়ে দিতে চাইলে রাজীব বলে, আঙ্কেল, আমরা চিনি, নূপুরের বোন তো, আগেই পরিচিত আমরা। নূপুর ট্রেতে করে নাস্তা আনে। আখি রাতটার মধ্যে যেন পানি নেই। আনিস ভেতরে যেতে বলার সাথে সাথে সেখান থেকে চলে আসে রুমে। কান্নাও যেন আসছে না মুখ দিয়ে, এমন অবস্থা আখির। দরজার আড়ালে দাঁড়িয়ে কথা শুনতে থাকে। তানভীর একটা বিস্কিট মুখে নিয়ে খেতে খেতে বলে, আঙ্কেল আন্টি, আপনাদের সাথে আমাদের কিছু কথা আছে। নূপুর, তুমি ভেতরে যাও। তারপর তানভীর রাজীব দুজনে সমস্তটা বলে। আনিস রেনু মাথা নিচু করে বসে আছে। বড় আদরের দুই মেয়ে, এরকম খারাপ হয়ে গেছে মেয়ে যা তার ধারণার বাইরে। সামনের দুজনের সামনে তাকাতে পারছে না, মাথা নিচু হয়ে আছে। তানভীর আঙ্কেল, এত কিছু জেনেও রাজীব চায় আখিকে বিয়ে করতে। টিনেজাররা ভুল করলে সেটা শুধরে নেওয়ার জন্য বাবা মাদের সঠিক সিদ্ধান্ত নিতে হয়। যদিও আখির বয়স হয়নি, সেহেতু টাকার জোরেই কাজটা করতে চাচ্ছি। রেনু, রাজীব, তোমার ফ্যামিলি রাজি হবে তো? রাজীব, সেটা আমার উপর ছাড়ুন আম্মু, আমি কালই আখিকে বিয়ে করতে চাই। ঘরোয়া ভাবেই করুন, আমার কোনো অসুবিধা নেই। মেয়ে না বালিকা জানাজানি হলে সমস্যা হবে। বিয়ে হওয়ার পর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আনিস আখিকে ডাকে। আখি গুটি পায়ে এসেই আনিসের দিকে তাকিয়ে কেঁদে ফেলে। আনিস অন্য দিক তাকায়। যে মেয়ে এত কিছু করতে পারে, বাবার কথা ভাবে না, তার চোখের পানিতে গলা শোভা পায় না। গম্ভীর গলায় বলে, আশা করি তুমি এখন সব অস্বীকার করবে না। কাল তোমার বিয়ে, প্রস্তুতি নাও। আখি, আব্বু। আনিস, আমি কিছু শুনতে চাই না। রাতে আখি রাজীবকে দেখা করতে বলে। রাজীব রাজি না হলে তানভীরের কথায় রাজি হয়। আখির বাড়ির সামনে বাঁশবাগানে এসে পৌঁছায় রাজীব। আখি আগে থেকেই ওয়েট করছিল। রাজীব সামনে গিয়ে পকেটে হাত দিয়ে অন্যদিকে ফিরে বলে, বল, কি বলবে? আমি এখন বিয়ে করব না। আমার বিয়ের বয়স হয়নি। ছেলে পাগল করার বয়স তো হয়েছে। দেখো, হুটহাট বিয়ে করব বললেই হয় না। আমার পরীক্ষা শেষ হোক, আমার 18 বছর পূর্ণ হোক, তারপর ধুমধাম করে বিয়ে করা যাবে। আমি এখনই বিয়ে কিভাবে সম্ভব? তোর 18 বছর পূর্ণ হতে হতে তুই 1 নাম্বার থেকে 2 নাম্বার হয়ে যাবি।
3-4 হতেও খুব একটা অসম্ভব কিছু না। রিজেক্ট মাল রাজীব নেয় না। বিয়ে কাল মানে কালই। উল্টা পাল্টা কিছু করার চেষ্টা করবি না। আমি কিন্তু এখানেই আছি। পা মুচড়ে দিব। সাথে তোর নায়ক ইসহাক আর জহির কেও। কখন কি কার সাথে টাঙ্কি মেরেছিস সব আমার জানা হয়ে গেছে। বাসায় যা। দেখো তুমি ভুল বুঝছো আমাকে। এসব তোমার কানে দিয়ে বিষ ঢেলেছে আমার নামে। অনেকের নজর আমার দিকে। অনেকেই শত্রুতা করে আমার মতো সুন্দরী মেয়েকে না পেয়ে। রাজীব রেগে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দেয়। আখি একটু দূরে ছিটকে পড়ে। রাজীব এগিয়ে চুলের মুঠি ধরে বলে এতদিন যা যা বলেছিস সবগুলো মিথ্যা। এত কিছু জানার পর যে তোকে আমি বিয়ে করে এইটা তোর সাত কপাল। সবার নজর না তোর দিকে। সেই নজর থেকে বের করার ব্যবস্থাই করছি। 2-3 দিন এই বাড়িতে থাকতে পারবি, তারপর তুই বন্দী হবি আমার মহলে। শুধু আমার নজর পড়বে তোর দিকে। যা বাসায় যা। ঘুমিয়ে ঘুমিয়ে আমাকে নিয়ে স্বপ্ন দেখ। রাজীব রাগ দেখিয়ে চলে আসে। পরদিন সকালেই ঢাকা থেকে রাজীবের বাবা মা ভাই চলে আসে। ছেলে এইভাবে বেড়াতে এসে বিয়ে করবে কিছুতেই মানতে পারছে না তারা। ফিরোজ তাদের বুঝিয়ে বলে। তানভীর মেয়ের ছবি দেখানোর পর তারা রাজি হয়। রাজীবের বাবা মা ঢাকা থেকেই কনের শপিং সব করে এনেছে। বেলা 11টার দিকে রাজীবকে গায়ে হলুদ করানো হয়। ঘরোয়াভাবে খুব সুন্দর করে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করানো হয়। ছেলেদের গায়ে হলুদ বেশি নিয়ম নেই। 12টার দিকে তানভীর, রাজীবের ভাই রাজন, তানিয়া যায় কনের বাড়ি হলুদ নিয়ে। বাড়ির ভিতর ঢুকতেই আনিস ইসমাইল সাদরে স্বাগতম জানায় ওদের। তত্ত্ব রেখে বউ দেখার জন্য ভেতরের ঘরে আসতেই দেখে লাবিবা খাটে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, সাবিনার আঁচল ধরে। তানভীর এগিয়ে গিয়ে বলে, কাকি দুষ্টু পুতুল কাঁদছে কেন? সাবিনা, আর বলো না, বাবা হাতে সমস্যা তাই মেহেদি দিতে পারছে না। মেহেদি পাতা বেটে সবাই হাতে দিয়েছে, ও পারেনি তাই কান্না করছে। আঁচল টেনে বলে, এখন চুপ কর। দেখ স্যারের সামনে কাঁদে, স্যার কি বলবে বলতো? বলবে লাবি মনি পচা শুধু কাঁদে। চুপ করে বসো, তোর আন্টিকে হেল্প করতে হবে তো। সাবিনা চলে যায়। তানভীর ফোন করে কাকে যেন চকলেট আনতে বলে। 5 মিনিটের ভেতরে 1 প্যাকেট চকলেট নিয়ে একটা ছেলে আসে। তানভীর চকলেট লাবিবার সামনে রেখে একটা ছিঁড়ে খেতে থাকে আর বলে, ইয়ামি খেতে চাইলে ফেস ফেস কান্না বন্ধ করতে হবে। লাবিবা আস্তে আস্তে চুপ হয়ে যায়। তানভীরের দিক তাকিয়ে বলে, স্যার আপনি ব্যাকটেরিয়া খাচ্ছেন কেন? যান জীবাণু দিয়ে হাত ধুয়ে আসুন। হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি আমি। বাইদা ওই আবার হাতে ব্যান্ডেজ করেছ কেন? দেখব না আমি, দাগগুলো ভয় লাগে। মলম লাগিয়ে দিয়েছিলাম। খুলে দেখো, হাত একদম ঠিক হয়ে গেছে। না। হ্যাঁ। হাত দাও দেখি, আমি খুলে দিচ্ছি। ব্যান্ডেজ খুললাম। ওয়াও, দেখো তোমার হাত কত সুন্দর হয়ে গেছে। লাবিবা দেখল সত্যিই তো ভালো হয়ে গেছে। স্যার এইটা কিসের মলম ছিল? এইটা ব্যথা প্লাস দাগ কমানোর মলম। ফ্রান্স থেকে আনা। আমার ফ্র্যাকচার বেশি হয় তাই সাথে রাখি সব সময়। সেদিন লাগিয়ে দিতাম কিন্তু তুমি আগেই চলে আসছিলে। বিডির টাকায় 3,56,000 টাকা। এত দামি মলম? জি। কাজটাও তো দামি করে তাই না? এখন দাও দেখি, তোমার হাতে বাটা মেহেদি নাকি লাগাবে, লাগিয়ে দিচ্ছি আমি। আর একদম কাঁদবে না। ইউ নো হোয়াট?
কাঁদলে তোমাকে কিউটের ডিব্বা লাগে, কিন্তু এই লুকটা সবাইকে দেখানো যাবে না। এখন চুপটি করে বসো, আমি তাড়াতাড়ি মেহেদি লাগিয়ে চলে যাব। 1 মিনিট দাঁড়ান স্যার, আমি 2 মিনিটে একটা চকলেট শেষ করি। একটার জায়গায় লাবিবা 2 মিনিটে 3টি চকলেট শেষ করে। বক্স সহ তার ব্যাগে ঢুকিয়ে রাখে। তানভীরের সামনে এসে হাত পেতে দেয়। তানভীর সুন্দর করে 10 আঙুলে প্রথম গিরা পর্যন্ত ভরাট করে মেহেদি দিয়ে দেয় আর তালুতে গোল বৃত্ত আঁকিয়ে দেয়। লাবিবা খুশিতে বাকবাকুম করতে করতে চলে যায়। আখিকে গালে হলুদ লাগিয়ে কয়েকটা পিক তোলা হয়। সবগুলো রাজীবের ফোনে সেন্ড করা হয়। রাজীব সেগুলো ওর বাবা মাকে দেখায়। তারা প্রশংসায় পঞ্চমুখ। সন্ধ্যার দিকে ছেলে পক্ষরা কনে পক্ষের বাসায় যায়। আখিকে আগে থেকেই সাজিয়ে রেখেছিল। দুজন মেয়ে পার্লার থেকে এসে সাজিয়ে গিয়েছে। রূপ যেন আর ধরছে না গায়ে। বিয়েতে এমনিতেই মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়। রাজীবের বাবা মা আখির মাথায় হাত বুলিয়ে দোয়া করে। ছেলে বউ দেখে তাদের চোখ চিক চিক করছে। এমন রূপসী বউ পেয়ে তারা খুব খুশি। রাজীবের মা নিজের গলার হার খুলে আখিকে পরিয়ে দেয়, যদিও গা ভর্তি গহনা আখির। সবাইকে খাওয়ার জন্য ডাকলে সবাই ডাইনিংয়ে চলে যায়। রেনু মেয়ের কপালে চুমু দিয়ে বলে, অনেক ভাগ্য করে জন্মেছিস রে মা। আল্লাহ বেহেস্তের ঠুরকে আমার ঘরে পাঠিয়েছে। রূপ যেন আর ধরে না। তেমনি রাজপুত্রের মতো বর পেয়েছিস। কত ভদ্র শ্বশুর শাশুড়ি, কত বড়লোক ওরা। এমন ঘরে মেয়ে বিয়ে দিব ভুল করেও যে ভাবিনি কখনো। অনেক সুখী হমা। বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এদিকে আখিও এতক্ষণের চাপা কান্না ধরে রাখতে পারে না। মা মেয়ে একে অপরকে জড়িয়ে কাঁদে। সাবিনা এসে রেনুকে সরিয়ে নেয়। সান্ত্বনা দিতে থাকে রেনুকে। রেনু এমনিতেই ব্লাড প্রেসারের রোগী। পরে না হয় অসুস্থ হয়ে পড়লে আরেক ভেজাল। খেতে বসছে সবাই। সাবিনা লাবিবাকে নিয়ে আসে খাওয়ার জন্য। লাবিবা খাবে না জন্য বায়না ধরেছে। সাবিনা টেনেই নিয়ে আসছে। আসার পর থেকে তানভীরের চোখ দুটো লাবিবাকে খুঁজছে। দেখতে পায়নি কোথাও। এতক্ষণে তার চোখে ধরা পড়েছে। চোখ আটকে যায় তানভীরের। পিঙ্ক কালার বারবি গাউন উইথ পিঙ্ক স্টোনের সিম্পল জুয়েলারি। চুলগুলো একপাশে ছেড়ে রাখা। তাতেই যেন ফেয়ারি লাগছে। আর কোনো সাজ নেই মুখে। সাজের কোনো প্রয়োজনই তো নেই। চোখ দুটো এমনিতে গাঢ় কালো, ভাষা ভাষা অসম্ভব সুন্দর। গোলাপি ঠোঁট দুটো চকলেট খেয়ে চকলেট কালার করে রেখেছে। বড় মেয়েদের মতো লাগছে লাবিবাকে। তানভীর যেন এক নেশায় ডুব দিয়েছে। তৃষ্ণা মেটাচ্ছে চোখের। রাজনের ধাক্কায় হুঁশ ফেরে তানভীরের। সামনে তাকিয়ে দেখে লাবিবা খেতে বসেছে। সাবিনা জোর করে মুখে খাবার পুরছে আর বলছে, সারাদিন না খেয়ে আছিস, একটু আগে ডান্সও করেছিস, এবার মাথা ঘুরে পড়ে গেলে কেমন হবে বলতো? বিয়ে দেখব নাকি তোকে নিয়ে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করব? মা মেয়ের খাওয়ানো দেখতে দেখতে নিজেও খেয়ে নেয় তানভীর। লাবিবা খেয়ে উঠেই নুপুরের কাছে চলে যায় দৌড়ে। তানভীর পিছু পিছু যায়। লাবিবা তানভীরকে দেখেই হাত উঁচু করে দেখিয়ে বলে, স্যার দেখুন আমার হাত। তানভীর এগিয়ে এসে হাত দুটো নিজের হাতে মুঠো করে নেয়। কেন জানি খুব ইচ্ছা করে সবসময় এই নরম হাত দুটো নিজের হাতে আবদ্ধ করে রাখতে, ছুঁয়ে থাকতে সব সময়। মুখে হাসি ফুটিয়ে বলে, বাহ, অনেক সুন্দর রং হয়েছে, সুন্দর লাগছে অনেক। কিন্তু হাতে কিছু পরনি কেন?
খালি খালি লাগছে। নূপুর, তোমার পিঙ্ক কালার চুড়ি আছে? আছে তো। লাবিবাকে এনে দাও। তোমার দুহাত ভর্তি চুড়ি, কিন্তু ওর হাত যে খালি, দেখনি? ও তো চুড়ি পরে না স্যার। তাই? আনো, পরবে। নূপুর চুড়ি আনতেই তানভীর হাতে পরিয়ে দেয়। লাবিবা হাত নেড়ে চেড়ে দেখে সুন্দর মানিয়েছে অনেক। কাজী সাহেব বিয়ে পড়াবে শুনে তানভীর চলে আসে বর বউয়ের কাছে। লাবিবাও আসে। কাজী এখনো বসেনি। ফুলের মালা নিয়ে আসে রাজন। তানভীর খেয়াল করে মালা দুটো গোলাপি গোলাপের। তানভীর মালা দুটো হাতে নিয়ে যেখান থেকে ফুল নিলে মালা ছিঁড়বে না সেখান থেকে দুই মালার দুটো ফুল ছিঁড়ে হাতে রাখে। বর বউ একে অপরকে মালা পরিয়ে দেয়। কাজী এসে বসে পড়ে বিয়ে পড়ানোর জন্য। রেজিস্ট্রি কাগজে বর বউ স্বাক্ষর করে। সবাই দাঁড়িয়ে উপচে পড়ে দেখতে থাকে। তানভীর আখিকে দেখছে। সুন্দরী মেয়েটা বউ সাজে কতই না সুন্দর লাগছে। আচ্ছা, দুষ্টু পুতুলটাকে বউ সাজালে কেমন লাগবে? পুতুল বউ লাগবে একদম। দেখার বড় লোভ জাগে তানভীরের। লাবিবার পাশে এসে দাঁড়ায় ভিড়ের মধ্যে। চুল থেকে ক্লিপ খুলে গোলাপ দুটো কানের পাশে লাগিয়ে দেয়। লাবিবা খুশি হয়ে বলে, স্যার, থ্যাংক ইউ এতগুলা অঙ্ক মাছ। কাজী আখিকে কবুল বলতে বলে। আখি বলতে দেরি করছে। তানভীর লাবিবার কানে কানে বলে, দুষ্টু পুতুল, তুমি কি জানো এখন বউ কি বলবে? জানি তো। কবুল কবুল কবুল। আখি কবুল বলে। তারপর কাজী রাজীবকে কবুল বলতে বলে। রাজীবও বলে। সাথে সাথে তানভীর ও লাবিবার দিকে তাকিয়ে থেকে বলে, কবুল কবুল কবুল। কনে বিদায়ের সময় আখি প্রচুর কান্না করে। নূপুর বোনকে ধরে অনেক কাঁদে। রেনু আনিস মেয়েকে ছাড়েই না। বিয়ে বাড়িতে মরা বাড়ির মতো কান্নার রোল পড়ে যায়। লাবিবাও আখির মতো চিৎকুর দিয়া কাঁদতে থাকে। সাবিনা মেয়ের মুখ চেপেও কান্না থামাতে পারে না। আখি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যখন গলাটা একটু লো মোশনে নামিয়ে নেয় তখন সবাই অন্য কান্না শুনতে পায়। এদিক ওদিক তাকিয়ে দেখে লাবিবা কাঁদছে এইভাবে। ইসমাইল রাগ দেখিয়ে সাবিনাকে বলে, জানোই তো কান্না দেখলে আমার মেয়ে সহ্য করতে পারে না। ওকে এখানে এনেছ কেন? আর মুখ চেপে ধরেছ কেন? শ্বাস বন্ধ করে মেরে ফেলবে নাকি? সাবিনা হাত সরাতেই লাবিবা জোরে চিল্লিয়ে বলতে থাকে, আমি বিয়ে করব না, আমি কোথাও যাব না, আমি আব্বুকে ছাড়া কোথাও যাব না, আমাকে তোমরা বিয়ে দিও না, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না, আমি বিয়ে করব না। কনে সহ সবাই লাবিবার দিক বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এর আবার কি হলো? কেউ কেউ বোঝাতে শুরু করে, আখির বিয়ে হয়েছে, তোমার বিয়ে হয়নি, তোমাকে আমরা বিয়ে দিব না, তুমি কান্না বন্ধ করো। কিন্তু বেচারিকে কেউ চুপ করাতে পারে না। তানভীর এসে আবার মুখ চেপে ধরে। সাবিনা ইসমাইলের দিক তাকালে তারা অসহায় লুক দেয়। তাদের মেয়ে যে এমন সেটা তো তারা ভালো করেই জানে, কিন্তু আর লোকজন কি ভাববে ভেবেই টেনশনে মরে যাচ্ছে। তানভীর ইসমাইলকে ইশারা করে লাবিবাকে নিয়ে বাড়ির ভিতরে চলে আসে। নয়তো কনে বিদায়ের অনুষ্ঠান না হয়ে দুষ্টু পুতুলের উথাল পাতাল কান্নার ভাব দেখতে হবে। চেয়ার টেনে বসিয়ে দেয় লাবিবাকে। ব্যাগে তুলে রাখা চকলেটগুলো এনে হাতে দেয়। লাবিবা ফুপাতে ফুপাতে ভেজা চোখে চকলেট খেতে থাকে। তানভীর কান্না ভেজা মুখের পানে চেয়ে থাকে। কাদলে মেয়েটাকে এত কিউট লাগে, মনে হয় কামড়েই খেয়ে ফেলি। এত কিউট কেন তুমি দুষ্টু পুতুল? তোমার এই বাচ্চামো স্বভাবের নেশায় পড়ে যাই বারবার।
কোমার সরল মনটার মায় পড়ে যাই বারবার। তোমার দুষ্টুমিগুলোর প্রেমে পড়ে যাই বারবার। এত বোকা কেন তুমি দুষ্টু পুতুল? কবে বুদ্ধি হবে তোমার? কবে বড় হবে তুমি? আচ্ছা, বড় হলে কি তুমি এমনি সহজ সরল আমার দুষ্টু পুতুল হয়েই থাকবে, নাকি আজকালকার মেয়েদের মতো হয়ে যাবে? তুমি এমনি থেকো দুষ্টু পুতুল। তুমি পাল্টে গেলে অনেক মিস করব তোমায়। অবশ্য আমি তো থাকবই না। ক্যারিয়ার একটা জিনিস জানো, যা অর্জন করা কঠিন কিছু নয়, আবার সহজও নয়। তবে চাইলেই অর্জন করা যায়। এক হলো তকদির, আরেক হলো তদবির। কিন্তু এর জন্য অনেক কিছু জীবন থেকে বাদ পড়ে যায়। অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু যা ভাগ্য লেখা থাকে সেটা কিন্তু ঘুরে ফিরে তোমার কাছেই আসবে। বড় কিছু পাবার জন্য ছোট ছোট অনেক কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে, বলো। বুঝলে? লাবিবা এতক্ষণ চকলেট খেতে খেতে তানভীরের কথাগুলো শুনছিল। শেষ কামড়টা দিয়ে হাত ঝাড়া দিয়ে বলে, বুঝলাম। আব্বু বলে ক্যারিয়ারের সাথে নো কম্প্রোমাইজ। ক্যারিয়ার না গড়লে দাম নেই। কিছু একটা না করতে পারলে খাবে কি? তোমার এইম কি দুষ্টু পুতুল? ট্রাভেলার হওয়া। তার জন্য তো অনেক টাকা প্রয়োজন। তুমি তো পড়াশোনা করো না। জবও তো পাবে না। আমি যতদূর জানি কাকা তোমাকে একদম সাপোর্ট দিবে না। আমি পড়ব তো, জব করব, তারপর ঘুরে ঘুরে বেড়াবো, দেখা যাবে। আই সোয়ার। আমি ভালোভাবে পড়াশোনা করব। গুড গার্ল। তুমি বসে বসে চকলেট খাও, আমি আসছি। খান বাড়িতে ফিরে আসে সবাই। বাড়ি ভর্তি লোকজন। রাজীবের আত্মীয়রাও এসেছে। তানভীরের রুমে আখি রাজীবের বাসর সাজানো হয়েছে। আখিকে রুমে এনে যাবতীয় নিয়ম পালন করানো হচ্ছে। তানভীর ফুলে সাজানো খাটের কোনায় বসে ফোন চাপছে। হঠাৎ মিষ্টি একটা ভয়ে যে চোখ উপরে তুলে সামনে তাকায়। লাবিবা ঝুলানো ফুলের মালাগুলো ধরে ধরে দেখছে আর ওয়াও ফ্যান্টাস্টিক নাইস উফ অফ লাভলি আওয়াজ করছে। তানভীরের মেরুদণ্ড দিয়ে শীতল হাওয়া বয়ে যায়। বুঝতে পারছে না এটা চোখের ভ্রম নাকি অন্য কিছু। এতক্ষণ ফোনে আজকের দুষ্টু পুতুলের পিকগুলোই দেখছিল। যখন ওকে খাওয়াচ্ছিল তখন তুলেছে ফোনে। তাই কি এমন সব জায়গায় দেখছে? ইসমাইলের গলা শুনে ইসমাইল সোহানাকে বলে, আর বলবেন না ভাবি। বাসর সাজানো দেখবে বলে লাফালাফি করছিল। কিছুতেই আটকাতে পারছিলাম না। সোহানা হেসে ফেলে। লাবিবার মাথায় হাত বুলিয়ে দেয়। ছোট মানুষ তো এসবই তো দেখবে। এসেছে যখন আজ থেকে যাক না ভাইজান। তানিয়া আছে, তানিয়ার সাথে থাকুক আজ। না ভাবি তা কি করে হয়? ওর আম্মুনি চিন্তা করবে। আজ থাক, অন্য একদিন এসে থেকে যাবে। তানভীর ফোরন কাটে। কাকা থাক না আজ। কাল সকালে আরো কত কি আছে, তারপর নুপুরও আসবে। আজ থাক। ফিরোজও বলে। ফিরোজের উপর কথা বলার স্পর্ধা নেই ইসমাইলের। রাজি হয়ে যায়। লাবিবার মুখে বিশ্বজয়ের হাসি ফুটে ওঠে। সেই হাসিতে তানভীরও হাসে। খাটে হেলান দিয়ে দুষ্টু পুতুলটাকে দেখতে থাকে। বারবি গাউন ছেড়ে নর্মাল গাউন পরে এসেছে। চুলগুলো দুপাশে দুটো ঝুটি করে বুকের উপর ছেড়ে দেওয়া। রজনীগন্ধার মালায় নাক ডুবিয়ে সুবাস নিচ্ছে। তানভীরের অচেতন মন খুব করে জানতে চায়, দুষ্টু পুতুল তোমার স্মেল কি রজনীগন্ধার থেকেও সুন্দর নাকি খারাপ? কেমন তোমার স্মেল? তানিয়া এসে লাবিবাকে ডেকে নিয়ে চলে যায়। তানভীর আবার ফোনে মন দেয়।
রাজীব আখিকে রেখে একে একে সবাই চলে যায়। এতক্ষণ রাজীবের থেকে পাওনা বুঝে নেওয়ার জন্য আটকে ছিল। এখন সবাই সবার পাওনা পেয়ে চলে গেছে। রুমে শুধু আখি, রাজীব আর তানভীর। রাজীব এসে তানভীরের পাশে বসে গলা খাকারি দিতেই তানভীর তাকায়। হুয়াট? তুই কি এখানে থাকার প্ল্যান করেছিস? তোর সামনেই কি এখন আমি আমার বউকে জড়িয়ে ধরে ঘুমাবো? তানভীর আশেপাশে দেখে কেউ নেই। ওহ, তো এত রাগ দেখানোর কি আছে? আমার জন্যই তো বউটা পেলি। চাইলে এখন আমিও বউকে বুকে নিয়ে ঘুমোতে পারি। সিরিয়াসলি দোস্ত? বিয়ে করবি? ঢাকা গিয়েই মেয়ে দেখা শুরু তোর জন্য। এখানে কি মেয়ের অভাব আছে নাকি? বুঝবি না তুই। তোর ব্রেইন এখন ভাবি ছাড়া কিছুই বুঝতে চাইছে না। ওকে বাই। গুড নাইট। তোরা জেগে থাক। আমি গিয়ে শান্তির ঘুম ঘুমাই। বিদায় হো শালা। বউ পাইয়া মামা আমাকে সহ্য করো না। আমিও বিয়ে করমু মামা। দেখিও। তানভীর তানিয়ার রুমে এসে দেখে তানিয়া আর লাবিবা ঘুমিয়ে আছে। তানিয়ার ঘুমোলে আর হুঁশ থাকে না। নির্ভয়ে তানভীর দরজা লক করে লাবিবার দিকে গিয়ে বসে। ছোট চুলগুলো মুখের উপর পড়ে মুখ ঢেকে আছে। আলতো হাতে চুলগুলো সরিয়ে দেয়। টমেটোর মতো গালগুলো দেখে হেসে ফেলে। এক হাতে ভর করে লাবিবার পাশেই সোজাসুজি শুয়ে পড়ে। মাঝখানে 2 আঙুল ফাঁক রেখে। ঘুমন্ত মুখটাতে সারাদিনের চঞ্চলতাপূর্ণ বোকা বোকা লুকটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এ যেন স্নিগ্ধতাপূর্ণ মায় ভরা ঘুমন্ত এক উচ্ছল কিশোরী, যাকে আজীবন দেখলেও দেখার শেষ হবে না। ঘন কালো ভ্রু জোড়া আরো ঘন লাগছে। বড় বড় পাপড়ি জোড়া খানিক খানিক নড়ে উঠছে। সরু নাকটা নিঃশ্বাসের সাথে সাথে বারবার ফুলে ফুলে উঠছে। চকলেটের ঠোঁটটা ভীষণ টানছে। কামড়ে খেলেও যেন এর স্বাদ কমবে না। ঠোঁটের নিচে তিলটা চোখে ঘোর লাগিয়ে দিচ্ছে। আস্তে আস্তে আরো কাছাকাছি চলে আসে তানভীর। লাবিবার গরম নিঃশ্বাস তানভীরের সারা মুখে আছড়ে পড়ছে। হঠাৎ করে লাবিবা 2 হাত দিয়ে চেপে ধরে তানভীরকে। তানভীরের পায়ের উপর পা তুলে দেয়। এমন কাজে তানভীর কিছুক্ষণের জন্য থ হয়ে যায়। উঠতে গেলেই লাবিবা জেগে যাবে। এভাবেও তো থাকা যাচ্ছে না। নিজেকে যে কন্ট্রোল করা খুব দায়। লাবিবা আরো চেপে ধরে। তানভীরের খেয়াল হয় লাবিবার বেডে কোলবালিশ, টেডি বিয়ার দেখেছিল। তার মানে কোলবালিশ ছাড়া ঘুমায় না দুষ্টু পুতুল। আর কিছু না ভেবে সেও নিজের বুকে লাবিবাকে চেপে ধরে 2 হাতে জড়িয়ে নেয় নিজের মাঝে। নিমেষেই এক অজানা অনেচা নাচাইতেন পাওয়ার সুখে আবেশে চোখ বন্ধ করে ফেলে। শরীরের শিরা উপশিরা রন্ধ্রে রন্ধ্রে জোর দিতে থাকে নিজের বুকে পিষিয়ে ফেলতে। অবচেতন মন সায় দেয় নিজের মন যা চায় তাই করতে। ব্রেইন বলে উঠে ভালোবাসার মানুষটাকে ছেড়ে না দিতে। হালকা ঠান্ডায় উষ্ণতা পেয়ে আরও একটু বেশি শক্ত করে জড়িয়ে ধরে লাবিবা। তানভীরও শক্ত করে ধরে ঘাড় থেকে এক হাতে চুল সরিয়ে মুখ গুজে দেয়। এতক্ষণের চাওয়া বহু প্রত্যাশিত দুষ্টু পুতুলের গায়ের স্মেল নিতে থাকে। বকুলের সুবাসের মতো ধারালো একটা মিষ্টি স্মেল নাকে আসে। মন ভরে সেই স্মেল নিতে থাকে তানভীর। সকালে তানিয়ার ঘুম ভাঙে। চোখ কচলাতে কচলাতে পাশে তাকাতেই চোখ গোল গোল হয়ে যায়। মুখও হা হয়ে যায়। এক লাফে উঠে তানভীরকে নাড়াতে থাকে। ভাইয়া উঠো, ভাইয়া উঠো। লাবিপুকে ছাড়ো, ভাইয়া উঠো। তানভীর চোখ খুলে তানিয়ার কথা শুনে লাবিবার দিকে তাকায়। হুশ উড়ে যায়।
তানিয়াকে বলে, কেউ আসেনি তো? তুমি লাবিপুকে বুকে নিয়ে ঘুমিয়েছ কেন? আমতা আমতা করে। আরে আমি তো ভেবেছিলাম এটা তুই। আমি কি জানতাম নাকি? কাউকে বলিস না কিন্তু। না বলবো না। আগে উঠো তো। উঠছি। দরজা খোল। তানিয়া দরজা খুলতে যায়। তানভীর শেষবারের ঘুমন্ত মুখটা দেখে নেয়। সফট উষ্ণতা ছেড়ে উঠতে মন না চাইলেও উঠতে হয়। কপালে গাঢ় করে একটা চুমু দিয়ে উঠে যায়। সকাল 9টায় নূপুর বই খাতা নিয়ে হাজির। লাবিবা এখনো ঘুম থেকে উঠেনি। কেউ ডাকেও নি ওকে। নূপুর এসেই আখির কাছে চলে যায়। দুবোন কিছুক্ষণ দুজনাকে জড়িয়ে ধরে রাখে। রাজীব দেখেই হেসে ফেলে। গলা কেশে বলে, বুঝলে শালিকা, তোমার আপু যেভাবে তোমাকে ধরেছে মনে হচ্ছে কলিজার ভেতর ঢুকিয়ে ফেলবে। কত ভালোবাসে তোমায়। আর আমি যে সেই কাল থেকে বলছি আমাকে একটু এমন করে ধরো, এখনো ধরলই না। একটুও ভালোবাসে না আমায়। নূপুর ফিক করে হেসে ফেলে। আখি তো লজ্জায় মরে যায় অবস্থা। তানভীর রুমে ডুকতে ডুকতে বলে, ভাবি না ধরলেও তুই তো ছাড়িসনি। ছোট ভেবে ভুল করিস না। সবই বুঝে। দাঁত বের করে হাসছে। এই কথাটা আমার দুষ্টু পুতুলের সামনে গিয়ে বল, বেচারি কিছুই বুঝবে না। হাঁ করে তাকিয়ে থাকবে। নূপুর, যাও তো দুষ্টু পুতুলের ঘুম ভাঙাও। রাজীবের দিকে তাকাতেই দেখে রাজীব ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তানভীর কি? রাজীব, তোর দুষ্টু পুতুল? তানভীর, কিছু না। রাজীব ডালমে কুচ কালা হে। শেষমেশ ওই বাচ্চাটার সাথে? কিভাবে পসিবল এটা? বুদ্ধিশুদ্ধি থাকলে নয়তো মানা যেত, কিন্তু ওইটা তো ক্লাস 3-র কিড মনে হয়। তানভীর, আই ডোন্ট নো। নূপুর এসে লাবিবাকে ঘুম থেকে তুলে। ফ্রেশ হয়ে নিচে আসতেই সোহানা ডাকে। লাবিবা সোহানার কাছে গিয়ে দাঁড়ায়। সোহানা কিচেনে কাজ করতে করতে বলে, আমার মাটা কি খাবে শুনি? লাবিবা পেছনে থেকে সোহানার কোমর জড়িয়ে ধরে বলে, শাশুমা, ডুডুলস খাবো। তোমার ডুডুলস অনেক মজা। জানি এইটাই বলবি, তাই আগেই করে রেখেছি। টেবিলে বসিয়ে সোহানা লাবিবাকে খাওয়ায়। নূপুর এসে দাঁড়ালে নূপুরকেও খাইয়ে দেয়। তানভীরও এসে বসে। সে নিজেও ব্রেকফাস্ট করেনি। মমতা এক বাটি স্যুপ দিয়ে যায় তানভীরকে। লাবিবা আর নূপুর তাকিয়ে আছে তানভীরের খাওয়ার দিকে। সকালবেলা স্যুপ খাচ্ছে কেমন করে। লাবিবা নূপুর উঠে রিডিং রুমে চলে আসে। তানভীরও খেয়ে চলে আসে। টানা 2 ঘন্টা পড়া মুখস্থ করাই। তারপর লাবিবা বাসায় চলে আসে। নূপুর আখির সাথে থেকে যায়। তানভীর ড্রয়িং রুমে আসতেই রাজন বলে, ভাইয়া, এলাকাটা ঘুরে দেখতে চাই। তানভীর হেসে বলে, বাইক বের করব নাকি গাড়ি? রাজীব, বাইক চলবে ব্রো। তানভীর, ডান। লাবিবা বাসায় এসে গেইটে ঢুকবে তখনই দেখে বেলাল হাতে করে মাছের ঝুড়ি আনছে। পায়ে কাদা লেগে আছে। লাবিবা সামনে গিয়ে দেখে ঝুড়িতে বড় বড় মাছ। জেঠু, মাছ? বড় পুকুর ছিঁচ্ছে। ও আমার আল্লাহ, তাই নাকি? আগে বলবে না? এক দৌড়ে লাবিবা বড় পুকুরের দিকে যেতে থাকে। বেলাল অনেক ডাকা ডাকি করেও কাজ হয় না। বাসায় গিয়ে সখিনার হাতে মাছ দিয়ে বলে, সাবিনাকে বলো দুষ্টুটা পুকুর সিঁচার কথা শুনে বাড়ির ভিতরে না এসেই দৌড় দিছে। লাবিবা পুকুরের ধারে বসে বসে মাছ ধরা দেখছে। মাঝিরা মাছ ধরা শেষে মাছ নিয়ে চলে যায়। অল্প পানির কাদায় এখনো অনেক মাছ।
ইসমাইল ছেলেমেয়েদের কাদায় নেমে মাছ ধরে দিতে বলে। অর্ধেক যারা ধরে দিবে তাদের আর অর্ধেক নিজেদের। লাবিবার বয়সী জুই, গোলাপি, রিমিরাও নেমেছে মাছ ধরতে। লাবিবা ওদের মজা করে মাছ ধরা দেখে ছটফট করতে থাকে। বারবার এদিক ওদিক তাকাতে থাকে। ইসমাইলকে লক্ষ্য করে জেলেদের মাছ বুঝিয়ে দিতে ব্যস্ত। কাজ না শেষ হওয়া পর্যন্ত এদিকে আর তাকাবে না। লাবিবা একটু একটু করে পার বেয়ে পুকুরে নামতে থাকে। জামা একটু উপরে তুলে কাদায় পা রাখে। এক পা রাখতে একটু ডুবে, কিন্তু দু পা রাখতেই অনেকটুকু পা চলে যায় গভীরে। থ হয়ে অমনি দাঁড়িয়ে থাকে। আস্তে আস্তে এগুতে থাকে। ছেলেমেয়েরা ততক্ষণে কাদা ছুড়াছুড়ি করছে। বেচারা লাবিবা এগুতেও পারছে না, মাছও ধরতে পারছে না কাদার জন্য। হঠাৎ ওর জামাতে একটু কাদা এসে পড়ে। লাবিবা কাদা দেখে চিল্লাতে থাকে, ওই ওই হাতির হালুয়া, মুরগির বাচ্চা, পেঁয়াজের কাঁচামরিচ, হলুদের রসুন কাদা দিস কেন আমায়? আম্মুনি দেখলে যখন বকা দিবে তখন কি তোরা বকা শুনবি? সুজন ওখানে দাঁড়িয়ে থাকলে কি মাছ ধরতে পারবি? এদিকে আয়। জামা প্যান্টে গুজে কাদায় হাত লাগা। লাবিবা, কিন্তু আমার গায়ে কাদা ছুড়বি না। যদি কাদা লাগে একটা মাছও তোদের দিব না। গোলাপি, তোর খালি হুমকি দামকি তাই না? পুকুরের মালিক চেয়ারম্যানের মাইয়া হইছস তাই সব সময় পাওয়ার দেখাস। লাবিবা, ওই ওই আসছে লাল গোলাপি, হেট ইউ পাওয়ার আছে জন্য ই পাওয়ার দেখাই। তোদের থাকলে তোরাও দেখাইতি। আমি চেয়ারম্যানের মাইয়া এন্দি আসিতেছে ফিউচার দেখিস এমপি মন্ত্রীর বউ ও হমু। তোরা হইতে পারবি? তোরা সবসময় এমন কথা বলিস, তার জন্য ই তোদের সাথে মিশি না। হে হে, এইটা কে? আওয়াজ শুনে লাবিবা পারে তাকাতেই দেখে রাজীব রাজন তানভীর ভেটকি দিতেছে লাবিবাকে দেখে। তিনজনে ঘুরতে বেরিয়ে বড় পুকুরের ধারে অনেক মানুষ দেখতে আসছিল কি হচ্ছে এখানে। এসে দেখে মাছ বিক্রি করছে। পুকুরের দিক তাকাতেই দেখে লাবিবা নিচে। হাতে পায়ে জামাতেও কাদা লেগেছে দেখে রাজন সেখানেই হাসতে হাসতে শেষ। তানভীর, রাজীব ও হাসে। লাবিবা রাগ দেখিয়ে বলে, ক্লোজ আপ মার্কা অ্যাড দিতে চাইলে মিডিয়াতে যান। এখানে কি? দুষ্টু পুতুল, তোমাকে দারুণ লাগছে। খবরদার আমাকে দুষ্টু পুতুল বলবেন না। আপনাকে দাঁড়ান দেখাচ্ছি। হাতে কাদা নিয়ে রাজনের দিকে ডিল দেয়। রাজন সরে যাওয়াতে কাদা লাগে না। সাবিনা লাবিবাকে ডাকতে এসে দেখে পুকুরে নেমে কাদা লাগিয়েছে গায়ে। রাগে লাবিবা বলে চিল্লানি দিয়ে সামনের জড়ো করে রাখা বাঁশ থেকে কাঁচা কঞ্চা ছিঁড়ে ধেয়ে আসে। লাবিবা সাবিনার কঞ্চা নেয়া দেখে উল্টা দিকে কাদার মধ্যে দিয়েই দৌড়। সবিনা পেছনে থেকে বলছে, দাঁড়া দাঁড়া একবার, তোর একদিন কি আমার যতদিন লাগে। লাবিবা আরও দৌড়। সামনে অনেকেই আটকাতে চাইলে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে। সামনে কে আছে তার দেখার বিষয় না। তার মাথায় একটাই কথা ঘুরছে, তাকে এই মুহূর্তে বাসায় গিয়ে বাথরুমে ঢুকে দরজা লক করতে হবে। সাবিনা তানভীরকে ইশারায় ধরতে বললে তানভীর এগোতেই ধাক্কা লেগে দুজনেই ধপাস। লাবিবা তানভীরের উপরে ধপাস। কোনোমতে উঠে এক দৌড়। এদিকে তানভীরের গায়ে কাদা লেগে গেছে। রাজীব রাজন দুজনেই হাসতে হাসতে শেষ। সাবিনা এসে হায় হায় করতে থাকে, ইস বাবা, তোমার গায়ে জামায় কাদা লাগিয়ে দিল পাজিটা। রাজীব, সেই অবস্থায় বাসায় যাবি কি করে? বেলাল এসে বলে, আসো তো বাবা, কাদা ধুয়ে নিবে, চলো। লাবিবা মাত্রই গোসল করে বাইরে আসছে। এসে দেখে তানভীররা বাসায় ঢুকছে, গায়ে কাদা মাখা। লাবিবা দৌড়ে এসে বলে, ওমা স্যার, আপনার গায়ে কাদা দিল কে? আপনিও আমাদের মাছ ধরতে আসছেন?
আপনি বললে তো আব্বু এমনিতেই বড় বড় মাছগুলো পাঠিয়ে দিত। কষ্ট করে মাছ ধরতে এলেন কেন? তানভীর রাগে কটমট করে সেট আপ বলে দেয় এক ধমক। ইচ্ছা করছে তুলে ধরে দেই এক আছাড়। ডাফার গাল কথাকার। পানি আনো আমার জন্য। লাবিবা ধমক খেয়ে দৌড়ে যায় পানি আনতে। ছোট বালতি করে পানি এনে মগ দিয়ে হাতে পায়ে পানি ঢেলে দেয়। উপরের জ্যাকেট খুলে লাবিবার হাতে দিয়ে বলে এটা কুইক ক্লিন করো। লাবিবা কিচেনে এসে সাবিনার হাতে জ্যাকেট দেয় ধুয়ে দেওয়ার জন্য। সাবিনা জ্যাকেট নিয়ে বেরিয়ে আসে ধোয়ার জন্য। তানভীরদের বসতে বলে বাথরুমে চলে যায়। ধুয়ে রোদে মেলে কিচেনে এসে লাবিবাকে ফল কাটতে বলে। জুস বানিয়ে বিস্কিট নিয়ে ফ্রুটস নিয়ে ট্রে সাজিয়ে লাবিবার হাতে দেয়। লাবিবা ড্রয়িং রুমে এনে টি টেবিলে রেখেই বাইরে চলে আসে। উঠোনে বুচির মাকে দেখে শিং মাগুর মাছ কেটে দিতে। লাবিবাও টুল নিয়ে এসে বসে বসে মাছ কাটা দেখে। পানি থেকে একটা একটা করে সাবধানে মাছ বুচির মাকে তুলে দিতে থাকে। বুচির মা আম্মা গো তুমি আর ধৈর না। এইগুলা একবার গালি দিলে আর রক্ষে নাই। তুমি কোমলা হাতে ধৈর না। পরে তোমার আম্মুনি বকা দিব আমারে। লাবিবা হুস হুস। কিচ্ছু করব না। আই এম সাহসী। আমিও শিং মাগুর ধরতে পারি। এইটা সবার জানা দরকার। আহোহোহ। বুচির মা কি হইল কি হইল? গালি দিছে তাই না? ও সাবিনা ভাবি আইলেন না? আম্মাডারে শিঙে গালি দিছে। লাবিবা। ঘর থেকে সবাই বাইরে আসে লাবিবার চিক করে। সাবিনা বকতে বকতে রুমে নিয়ে আসে। হাত দুটো ভালো করে ধুইয়ে দেয়। লাল হয়ে গেছে যেখানে গালি দিয়েছে। সখিনা গিয়ে বুচির মাকে ধোলাই দিচ্ছে কথায় বকে। মলম লাগিয়ে সাবিনা ফু দিতে থাকে। ইসমাইল হাত পাখায় বাতাস দিতে থাকে উপরে ফ্যান চললেও। তানভীররা নীরব দর্শক হয়ে লাবিবাকে দেখতে থাকে। কিছুক্ষণ পর লাবিবা চিৎকার করা বন্ধ করে ফুপিয়ে ফুপিয়ে বলে আব্বু ব্যথা কলে। লাবিবার এই বাচ্চামো ফেস আর কথায় তানভীরের ও চিৎকুর দিয়ে কাঁদতে ইচ্ছা করে। কাঁদো কাঁদো গলায় বলে কাকা কাকি আপনারা সামলান কি করে একে? কিভাবে এত ধৈর্য আপনাদের? ইসমাইল সাবিনা অসহায় লুক দিয়ে তানভীরের দিকে তাকিয়ে থাকে। তানভীররা রাত করে বাড়ি ফিরেছে। তিনজনে ডিনার করে ড্রয়িং রুমে বসে মুভি দেখছে। আখি এইমাত্র এদের দেরি দেখে রুমে চলে যায়। রাজন মুচড়ামুচড়ি করে বলে ভাইয়া এই দুষ্টু পুতুলটাকে আমার সেই লাগে। তানভীর প্রজেক্টরের দিক থেকে চোখ ঘুরিয়ে রাজনের দিকে তাকায়। কিরকম সেই? আর দুষ্টু পুতুল বলছো কেন? ওর নাম লাবিবা তানহা এলিজা। আরে ভাইয়া তুমিও তো বলো। শোন না আমি এইচএসসি দিব দুষ্টু পুতুল জেএসসি দিবে। রাজীবের টনক নড়ে উঠে। রাজন চুপ কর। আরে ভাইয়া তুমিও শোন। আমি তোমাদের একমাত্র ছোট ভাই। আমি তো সব তোমাদের কাছেই আবদার করব তাই না? রাজন তোকে চুপ করতে বলেছি ভাই আমার। প্লিজ চুপ কর। ইস ভাইয়া আমি না বললে কেমনে হবে? তানভীর ভাইয়াকে তো বলতেই হবে। ভাইয়াই পারে আমাদের সেট করে দিতে। রাজন চুপ কর। তানভীর রাজীবকে থামিয়ে বলতে দে ওকে। রাজীব তানভীরের শক্ত হয়ে থাকা চেহারা দেখে রাজনকে বলে ভাই চল উপরে চল। কাল সকালে যখন চলে যাব তখন বলিস। আরে ভাইয়া এখনই বলি। রাজন তানভীরের সামনে এসে বসে বলতে থাকে ভাইয়া দুষ্টু পুতুলের সাথে কিন্তু আমার পারফেক্ট ম্যাচ হবে। আমার জোশ লাগে দুষ্টু পুতুলকে। বড় হলে এই মেয়ে যা সুন্দর হবে না নায়িকাদের মতো চেহারা। একটু গুলুমুলু বাট ব্যাপার না সফট হবে অনেক উফ শান্তি।
আমি পাগল হয়ে গেছি ওকে দেখে। উজ্জ্বল সোমলা রং, আই লাইক ইট। বড় বড় চোখ দেখলেই প্রেমে পড়তে ইচ্ছা করে, রসগোল্লার মতো গাল দেখলেই কামড় দিতে। আর বলতে পারে না রাজন। তার আগেই তানভীর ডুসুম করে নাক বরাবর ঘুষি লাগায়। রাজন চটকে পড়ে যায়। রাজীব আটকানোর সাহস পায় না। চুল ধরে টেনে তুলে বলে, এতদূর চলে গেছিস তুই আমার জিনিসে কামড় দিতে চাস? তোর স্পর্ধা দেখে অবাক আমি। আমার জিনিসে নজর দেশ। ওকে দুষ্টু পুতুল শুধু আমি বলবো, আর কেউ না, কারণ ও আমার পুতুল বউ। মাইন্ড ইট। রাজীবের দিকে তাকিয়ে বলে, এই এলাকার জামাই তুই, আসতেই পারিস, বাট এটাকে যেন আমি আর কখনো এই এলাকায় না দেখি। দেখলে কি হবে ভালো করেই জানিস। লাবিবা পড়তে এসেছে। বাসায় না ঢুকে গোলাপ গাছটার দিকে তাকিয়ে আছে। গাছের নিচে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করছে। উফ ও ফুল, তুমি এত উপরে কেন ফুটো? নিচে ডালগুলো যে তোমার জন্য মন খারাপ করে পাতাও দেয়া বন্ধ করে দিয়েছে, সেদিকে কি তোমার খেয়াল নেই? তুমি এত নিষ্ঠুর কেন গো? আমি যে প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকি, তুমি কি দেখো না? আমার প্রতি কি মায়া হয় না? আমি এত ডিল দেই, একটাও কি পড়তে পারো না? আজকে একটা পড় আমার জন্য প্লিজ। নিচে থেকে ইটের কণা নিয়ে ডিল ছুঁড়তেই তানভীর বলে উঠে, আমার গাছে আঘাত করার সাহস কোথায় পেলে তুমি দুষ্টু পুতুল? লাবিবা উপরের দিকে তাকিয়ে দেখে তানভীর পকেটে দুহাত দিয়ে উদাম গায়ে দাঁড়িয়ে আছে। লাবিবা দেখেই হা হয়ে যায় তানভীরের বডি দেখে। এমন কেন বডি বুঝতেই পারে না। আব্বুর জেঠুর তো এমন না। এক দৌড়ে বাসার ভিতর ঢুকে যায়। ব্যাগ রেখে বসে একটু। নূপুর আসতে দেরি করছে দেখে পা টিপে টিপে তানভীরকে যেদিকে দেখেছিল সেদিকে যেতে থাকে। দরজায় একটু ধাক্কা দিতেই দরজা খুলে যায়। ভিতরে উকি দিয়ে দেখে ইয়া বড় হলের মতো। এক কর্নারে দেখে তানভীর একটা যন্ত্রের দুটো হাতল ধরে টানছে আর পেশিগুলো ফুলে ফুলে উঠছে। লাবিবা অবাক। এসব কি? ভয় পেয়ে ডেকেই ফেলে সার্রো তানভীর তাকায়। হাতে টাওয়েল নিয়ে মাথা মুখ মুছতে মুছতে লাবিবার দিকে এগোয়। লাবিবা তাকিয়ে থাকে অবাক হয়ে। তানভীর সামনে এসে ভ্রু নাচিয়ে ইশারা করলে লাবিবা চুপ থেকে চোখ পিট পিট করে। তানভীর মুচকি হেসে বলে, আজ সকাল সকাল যে? এই সময়ে আমি জিমে থাকি। কাল থেকে একটু পরে আসবে কেমন? চলো। তানভীর ডোর লক করে হাঁটতে থাকে। লাবিবাও পিছু পিছু যায়। বাড়ির পেছনে সাইডে চলে আসে। লাবিবার চোখ পুরো ধাঁধিয়ে যায়। উফ অফ লাভলি সুইমিং পুল। তানভীর মুচকি হাসে। লাবিবা দৌড়ে গিয়ে বসে পড়ে পা ভেজায়। তানভীরও লাফ দেয়। পুরো পুলে উল্টা সাঁতারে ঘুরে আসে। লাবিবা মুখে একরাশ হাসি রেখে তানভীরের সাঁতার কাটা দেখতে থাকে। তানভীর ঘুরে আসে লাবিবার কাছে। হাতে পানি নিয়ে ছুঁড়ে মারে। আহোহো, আমি ভিজে যাব তো। সাঁতার পারো? এখানে সেফ। মন চাইলেই কাটতে পারো তানিয়াকে নিয়ে। আমি সাঁতার পারি না। কি হো? হুম। আমি পুকুরে নামলেই জ্বর আসে। আমাদের পুকুরের জায়গাটা ভালো না। তাহলে সেদিন নেমেছিলে কেন? সবাই মাছ ধরছিল দেখে আমারও নামতে ইচ্ছা হয়েছিল, তো আমি কি করব? নূপুর মনে হয় চলে আসছে। যাও গিয়ে পড়তে বসো। লাবিবা দৌড়ে চলে যায়। তানভীর সেই কিউট কিউট পায়ের দৌড়ানো দেখে রিডিং রুমে এসে দেখে নূপুর লম্বা একটা টান দেয়, দোস্ত জানু
কত ঘন্টা পর তোকে পেলাম, আয় আমরা বুকাবুকি করি। আয় জানু বুকে আয়, বুকাবুকি করি। তানভীর রুমে ঢুকতেই দেখে এরা ঈদের দিনের মতো কোলাকুলি করছে। এখানে কি হচ্ছে? নুপু, লাবি বুকাবুকি স্যার। হোয়াট ইজ বুকাবুকি? হাগ স্যার, হাগ। হাগ দেওয়াকে বুকাবুকি বলছো? এর ইংলিশ ভার্সন কি হবে? হাগাহাগি। তানিয়া মুখ ঢেকে হেসে বলে, খাস বাংলায় পটি করা। সেট আপ। যাও গিয়ে পড়তে বসো সবাই। পড়া শেষে নূপুর লাবিবা হেলতে দুলতে রাস্তা দিয়ে হেঁটে যায়। রাস্তার এপাশ থেকে একবার ওপাশে যায়, আবার ওপাশ থেকে এপাশ থেকে ওপাশে যায়। পিছু পিছু তানভীর ও বের হয় দুষ্টু দুইটা বাসায় ঠিকমতো যাচ্ছে কিনা দেখার জন্য। রাস্তায় দুজনের কাণ্ড দেখে রাগে মাথা ফেটে যাওয়ার অবস্থা। বেশি গাড়ি না চললেও মোটামুটি ভালোই গাড়ি চলছে। মেইন রোড বলে কথা। গাড়ি থামিয়ে জোরে হেঁটে ওদের পিছনে যেতেই শুনতে পায়, বাপে দেই না বিয়া, মায়ে দেই না সাইরা, কিয়ে করি আমি একলা একটা মাইয়া, ঘটক দেইখা পরান যায়, পাত্রের ছবি দেইখা কান্দন পায়। নূপুর জানু তারপরে কি গাইমু? লাবিবা দ্বারা আবিষ্কার করতেছি। হই হই। রাস্তা দিয়া যখন আমি যাই, মাঝে মাঝে একটা পোলা দেখতে পাই। আলতা রাঙা পায়, আবার শাড়ি পরেছে। পোলারে দেখতে কি সুন্দর লাগতাছে। কিউট কিউট আমার বউ মনে হইতাছে। নুপু, লাবি হাততালি। নুপু দোস্ত চল আমরা ঢাকা যাইগা। খুদে গান রাজে গান গাইমু। দেখবি নোবেলটা আমরাই পামু। লাবিবা তুই না পাইলেও আমি সিউর পামু। গিয়ে বলমু আমি সাবিনা ইয়াসমিন শিল্পীর মেয়ে। সবাই ভাবব শিল্পী আমি, তোমাদের এই গান শোনাবো, তোমাদের মন ভরাবো এই গানের শিল্পী সাবিনা ইয়াসমিনের মেয়ে। তারপর দেখবি সবাইকে বাদ দিয়ে আমাকেই নোবেল দিব। আমার মানেই তোর জানু। উম্মা হহহ। নূপুর, লাবিবা ও আমার আল্লাহ, কান্না করিস কেন? কি হইল? নূপুর, তোর গান শুইনা মুইনের কথা মনে হইল। ওরে আর দেখি না। পেটের নূপুর, মনের নূপুর, বুকের নূপুর আর বলে না। এদিকে লাবিবা মুইনের কথা শুনে ফুটপাতেই বসে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। পেছনে এতক্ষণ তানভীর মুখ চেপে হাসি আটকে রাখলেও এবার আর পারে না। সেও হাসতে হাসতে ফুটপাতের ঘাসের উপর বসে পড়ে। তানভীরকে দেখে নূপু লাবি দুজনেই অবাক। তানভীরের দিক মুখ করে দুজনেই বসে হা করে চোখ পিট পিট করে হাসি বন্ধ করে তানভীরের হাসি দেখতে থাকে। কেউ দেখলে নিশ্চিত বলবে রাস্তার পাশে সাধু বাবা বসে আছে আর তার সামনে দুটো চেলা বসে আছে। তানভীর অনেক কষ্টে পেট চেপে ধরে হাসি থামায়। ওদের দিকে তাকিয়ে বলে, এগুলা তোদের গান? ভাবাগো ভাবা, ইচ্ছে করতেছে আমি 2টা নোবেল কিনে এনে তোদের হাতে ধরিয়ে দেই। আর কি? পেটের নূপুর? মুইন? হা হা হা, এই মুইনটাকে তো দেখতে ইচ্ছা করতেছে এখন। দুজনেই ডু ইউ ফলো আমাদের? সন্ধ্যা হয়ে গেছে, চল বাসায় পৌঁছে দেই। অটো নিলে কি হয়? লাবি স্যার দেখেন নূপুর কত সুন্দর। একবার নূপুর অটোতে উঠেছিল। একটা বুইরা থার্ড জেন্ডার খালাম্মা বলছিল, হেই বেবি তুমি অনেক সুন্দর, তোমাকে আমার ছেলের বউ বানাবো, চলো আমার বাসায় যাই। অটোওয়ালা ভালো ছিল জন্য তখনই গাড়ি থামিয়েছে আর সাথে সাথেই ভয় নূপুর দৌড় দিছে। একবার ভেবেছেন ওই খালাম্বা যদি নিয়ে যেত তখন আমার ভালুপাসাটাকে কই পেতাম? তানভীর সব সময় তো এক হয় না, আর থার্ড জেন্ডাররা এরকমই করে।
একবার এক মেয়ে ফ্রেন্ডের সাথে দিয়াবাড়ি ঘুরতে গিয়েছিলাম। সেখানে একদল এসে বলেছিল টাকা দে নয়তো দুজনের থেকে একজনকে নিয়ে যাব। আমি না করেছিলাম জন্য আমাকেই চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছিল আর বলছিল সুন্দর পোলা পাইছি, সুন্দর পোলা পাইছি। আমার ফ্রেন্ড তো ভয়ে টাকা যা ছিল সব বের করে দিয়ে দিচ্ছিল। আমি বারবার বলছিলাম টাকা না বের করতে। অবশেষে আমাদের কলেজেরই কয়েকজন বড় ভাইয়ের দেখা পেয়ে ডাক দেই। ওরা এসে আমাদের বাঁচায়। নুপু লাবি। আজানের আওয়াজ আসে কানে। তানভীর জিজ্ঞাসা করে নামাজ পড়ো না তোমরা? লাবিবা আমি পড়ি কিন্তু নুপুর পড়ে না। নুপুর নামাজ পড়বে। আমি যেন আর না শুনি তুমি নামাজ পড়ো না। নুপুর আমি পড়ি কিন্তু মিসতেই বেশি। এখন তো পড়তে পারবো না, একেবারে এশার সময়ে কাজা পড়ে নিব। তানভীর গাড়িতে গিয়ে বসো। তানভীর ওদেরকে নিয়ে সামনে একটা মসজিদের সামনে গাড়ি থামায়। শোন, চুপটি করে বসে থাকবে, আমি নামাজ শেষ করে আসছি। তানভীর গাড়ি লক করে মসজিদে চলে যায়। ফিরে এসে দেখে লাবিবা আর নুপুর দুদিক হয়ে বসে আছে। কি হয়েছে? ঝগড়া করেছ? দুজনেই মাথা নাড়ায়। ঝগড়া করা ভালো না, মিল হয়ে যাও এখনই। দুজনেই মাথা নাড়ে। এখনই ভাব করে নিলে দুজনেই গিফট পাবে। গিফট উফ লাভলি। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে। তানভীর শব্দ করে হেসে গাড়ি স্টার্ট দেয়। বাজারের পাশে 2 মিনিটের জন্য গাড়ি থামিয়ে 2 প্যাকেট চকলেট বক্স এনে দুজনকে দেয়। নুপুরের বাসার সামনে নুপুরকে নামিয়ে দিয়ে গাড়ি ঘোরায়। লাবিবাকে চুপচাপ নিজের দিকে তাকিয়ে থাকতে দেখেও কিছু বলে না। লাবিবার বাসার একটু আগে গাড়ি থামিয়ে নেমে পেছনের গেট খুলে বলে নামো। লাবিবা চকলেট খাচ্ছিল। খাওয়া বন্ধ করে ব্যাগে ঢুকাতে যায়। তানভীর দুষ্টু পুতুল তোমাকে কেমন জানি লাগছে, তুমি কি কিছু বলবে আমাকে? লাবিবা উপর নিচে মাথা ঝাঁকিয়ে আবার ডানে বামে মাথা ঝাঁকায়। তানভীর বুঝতে পারে তোমার যা মনে আছে সব বলতে পারো নির্ভয়ে। আমি কিছুই বলবো না তোমাকে। যদি বলো তাহলে কাল আরেক বক্স চকলেট দিব। বলবে তাহলে? লাবিবা উপর নিচে মাথা ঝাঁকায়। তানভীর গাড়িতে উঠে বসে গেট বন্ধ করে মুখোমুখি অনেক কাছে আসে লাবিবার। বলো স্যার, আপনি এত মারামারি জানেন, তাহলে ওই থার্ড জেন্ডার লোকগুলো আপনাকে নিয়ে চলে গেল, আপনি কিছুই বলতে পারলেন না কেন? তখন আমি ছোট ছিলাম তোমার মতো, তখন ক্লাস 10-এ পড়তাম। ও স্যার, আপনি সত্যিই অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। কি ভালো লাগে? অনেক কিছু। বলো। এই খোঁচা খোঁচা দাড়িগুলো ধরবে? ধরে দেখো। তানভীর নিজেই হাত দুটো দাড়িতে নিয়ে রাখে। লাবিবা হালকা ছুঁয়ে বলে, এত সফট কেন? দেখে তো মনে হয় না এত সফট। আর কি ভালো লাগে বললে না তো? আপনার চোখ দুটো যখন রেগে গিয়ে লাল করে ফেলেন তখনও ভালো লাগে, কখনোই খারাপ লাগে না। আর আজ দেখেছি আপনার মাথা থেকে টুপটুপ করে যখন পানি পড়ে তখন অনেক সুন্দর লাগে। আর আপনার ভেজা পায়ের লোমগুলো অনেক সুন্দর লাগে, ফর্সা পায়। আপনি এত ফর্সা, আমি এত কালো কেন? আমি কেন ফর্সা হলাম না? তুমি যে নিজেই নিজের তুলনা, তাই ফর্সা হওনি। তুমি যদি বড় হতে তাহলে এগুলা না দেখে 2টা জিনিস দেখতে। কি? বড় হো, তারপর নিজেই জানবে, নিজেই বলবে স্যার আপনার এইগুলা খুব সুন্দর, আপনি সত্যিই খুব সুন্দর। বাসায় যাও। ওকে।
হামম। টু বি কন্টিনিউ।